হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও ৩ শিশুর মৃত্যু। রাজশাহীতে আক্রান্ত প্রতি ১২ জনের মধ্যে মারা যাচ্ছে একজন, বেশিরভাগের বয়স ৬ মাসের কম। সতর্ক থাকার পরামর্শ। জ্বালানি সংকটে আশার আলো। চট্টগ্রাম বন্দরে ভিড়ল জ্বালানি তেল নিয়ে ৩টি জাহাজ, চলছে খালাস। দেশের পথে আরও ২টি এলএনজি বাহী জাহাজ। ফের দলবদল বিতর্কে চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর। এনসিপিতে ভেড়াতে হাসনাত আবদুল্লাহর বৈঠক। নীতিহীনদের প্রত্যাখ্যান করবে নগরবাসী, বলছে বিএনপি। মাদারীপুরে পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় কাল। ক্ষুব্ধ হয়ে দুই ভাইকে অপহরণ দালাল চক্রের। মুক্তিপণ দিয়ে ছাড়া পান ভুক্তভোগীরা। জড়িতদের খুঁজছে পুলিশ। এবং ইলিশের প্রজনন সুরক্ষায় সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু। মাছ শিকার বন্ধে বেকার হাজারো জেলে। সহায়তার ঘোষণা মৎস্য বিভাগের। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৩ শিশু। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১১০৮ জন। আশঙ্কাজনকভাবে আক্রান্ত হচ্ছে শিশুরা। তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। তবে প্রকোপ নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে চলছে টিকাদান কর্মসূচি। কমছে না হামের প্রকোপ, বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যু ঝুঁকিও। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে এক শিশুর মৃত্যু হয়েছে। তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির পরপরই মারা যায় শিশুটি। চলতি বছরের জানুয়ারি থেকে মধ্য এপ্রিল বুধবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০২ রোগী। এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। জ্বর, তারপর ঠান্ডা, পাতলা পায়খানা, এভাবে হতে হতে আস্তে গতরে আপনার হচ্ছে লালচে হয়ে দাগ বের হয়ে গেল। ৮০-৯০টা বাচ্চা একই রকমই পরিস্থিতি। গত রাতে ওইখানকার ওই বাচ্চাটা কিন্তু মারা গেছে। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসছিল, রোগীর লাইফ রিস্ক ছিল, রোগীর লোককে কাউন্সেলিংও করা হয়েছিল। নাটোরে হাম প্রতিরোধে সদর উপজেলার ৮টি কেন্দ্রে চলছে টিকাদান কার্যক্রম। মার্চের শেষ ভাগ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত জেলায় হাম আক্রান্ত হয়েছে ৭০ শিশু, যার মধ্যে ২ শিশু মারা গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ৩ দিন জ্বরের পর হাম বাড়াইছে, হাম বাড়া পড়াইতে এসে ভর্তি হয়েছি। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ডাক্তার অনেক টেস্ট করাই বললো যে হাম বের হয়েছে। এদিকে বরিশালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২ দিনে ৩ শিশুর মৃত্যুতে উদ্বেগ ছড়াচ্ছে বিভাগ জুড়ে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। সরাসরি যাব তার কাছে। বাপ্পি, আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। দিন যত বেড়েই চলছে এই হাম রোগের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা যেমনটা বেড়ে চলছে, তেমনি মৃত্যুর সংখ্যাটাও কিন্তু বেড়েছে। গত ২৪ ঘন্টায় অর্থাৎ ১৩ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১৪ এপ্রিল থেকে ১৫ এপ্রিল সকাল পর্যন্ত এই হাসপাতালটিতে মোট একজন শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। এর আগেও গত ১৩ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ২ জন শিশুর মৃত্যুর খবরও কিন্তু আমরা এই হাসপাতালটি থেকেই পেয়েছি। বর্তমানে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘন্টার একজন সহ মোট মৃত্যুর সংখ্যা ১৭ জন, যার মধ্যে ৭ জনই এই হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করছে। আর মৃত্যুবরণকারীদের অধিকাংশদের মধ্যেই এই বিভাগের বাহিরে, যেমনটি ভোলা এবং বরগুনার যে অংশটি রয়েছে সেখানে এই মৃত্যুর হারটা আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৪০ জন ভর্তি রয়েছেন, যার মধ্যে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন ৫ জন। আমরা এই মুহূর্তে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করেছি এবং হাসপাতাল কর্তৃপক্ষ যাতে হাম রোগের চিকিৎসা দিতে শঙ্কার কোনো না তৈরি হয় তার জন্য তারা প্রতিনিয়ত বেড বাড়ানোর সাথে সাথে তারা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে যেমনটা জানিয়েছেন, এই হামের উপসর্গ ঠেকাতে তারা টিকার যে একটি ব্যবস্থা, সেই টিকা ব্যবস্থার দিকে নজর দিচ্ছেন, যার ফলে তারা বলছেন টিকা কার্যক্রম যদি শতভাগ সম্পন্ন করা সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু এই রোগের প্রকোপটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলেছেন স্বাস্থ্য অধিদপ্তর। আমরা
রয়েছে এই মুহূর্তে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে প্রতিদিন রোগীর ভর্তির সংখ্যা বেড়ে চলছে এবং এই রোগীর ভর্তি সংখ্যা বাড়ার ফলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে 3টি হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দিলেও 25টি বেডে এই মুহূর্তে সেই হাসপাতালটিতে মোট বেড তৈরি করা হয়েছে 45টি এবং 45টি বেডে মোট 140 জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে। তো বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। বরিশাল থেকে সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। নওগাঁর বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, শহরের অলিগলিতে গড়ে ওঠা মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো এক একটি রোগী ধরার ফাঁদ হিসেবে পরিণত হয়েছে। অপচিকিৎসায় ঝরছে অনেকের প্রাণ। হিসেব বলছে, জেলায় 295টি বেসরকারি চিকিৎসা কেন্দ্রের মধ্যে বৈধ মাত্র 7টি। এবার রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। রঙিন সাইনবোর্ড, চটকদার বিজ্ঞাপন আর স্বাস্থ্যসেবার বাহারি অফার দেখে মনে হতে পারে নওগাঁয় যেন ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারের হাট বসেছে। জেলা সদর থেকে শুরু করে তৃণমূলের অলিগলি, এমনকি আবাসিক এলাকাও এখন তথাকথিত স্বাস্থ্যকেন্দ্র। সরকারি হাসপাতালগুলোকে ঘিরে মূলত অধিক মুনাফার আশায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, সেবার নামে এসব প্রতিষ্ঠান রীতিমতো আতঙ্ক সৃষ্টি করছে। গত 8 এপ্রিল শহরের মেট্রো হাসপাতালে অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে দেওয়ায় রাহিয়া মনি নামে এক প্রসূতির করুণ মৃত্যু হয়। শহরের বিভিন্ন জায়গায় বাসাবাড়ি ভাড়া নিয়ে গড়ে উঠছে সব প্রতিষ্ঠান। বাহারি নাম আর চটকদার বিজ্ঞাপনে কাছে টানছে রোগীদের। স্বাস্থ্য বিভাগ বলছে, জেলায় 292টি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যার মধ্যে 19টি ক্লিনিক এবং 40টি ডায়াগনস্টিকের বৈধতা রয়েছে। মানহীন এসব ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে হর হামেশায় রোগীরা প্রতারিত হচ্ছে। বেসরকারীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে চিকিৎসাকে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার কারণে আজকে সর্বত্র এই সংকটটা তৈরি হচ্ছে। হাসপাতাল থেকে রোগীদেরকে এমন ক্লিনিকে নিয়ে যাচ্ছে, ইভেন সেই ক্লিনিকগুলোর কোনো সার্টিফিকেশন নাই। 120টা হাসপাতাল আছে, 70টা লাইসেন্স নাই। এটা কিভাবে চলে? এটা চলে এই কারণেই যে পলিটিক্যাল পৃষ্ঠপোষকতা। অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালের এক শ্রেণীর চিকিৎসকের স্বেচ্ছাচারিতা আর দালাল চক্রের সিন্ডিকেটে জিম্মি হয়ে পড়ছে রোগীরা। সরকারি সেবায় বঞ্চিত হয়ে সাধারণ মানুষ বাধ্য হয়ে ছুটছে বেসরকারি ক্লিনিকে, যেখানে ইচ্ছে মতো অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। জেলার এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজপথে মানববন্ধন ও সমাবেশ করছে স্থানীয় সামাজিক সংগঠনগুলো। বেসরকারি ক্লিনিক মালিক সমিতির দাবি, প্রশাসনের নমনীয় নীতির কারণেই বাড়ছে মানহীন প্রতিষ্ঠানের সংখ্যা। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ মাঝে মধ্যে অভিযান চালালেও হচ্ছে না কাজ। আমাদের সমিতির বিধান আছে, আমরা অর্থদণ্ডে একটা টোকেন মানি জমা করে তাকে বন্ধ রাখা হয়েছে। কিন্তু এই যে দেশের আইন আছে, আইনের প্রয়োগ নাই, না থাকার কারণে এখন যার ক্লিনিক করার কথা নেই তারাও ক্লিনিক করতেছে। যেখানেই অব্যবস্থাপনা পাচ্ছি, প্রত্যেকটাকে আপডেট করার জন্য অনবরত মনিটরিং কার্যক্রম আমাদের অব্যাহত আছে। জেলায় 11টি সরকারি হাসপাতাল সহ তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য 375টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী 3টি জাহাজ, চলছে খালাস। 2টি জাহাজে আছে 68,000 মেট্রিক টন ডিজেল, আরেকটিতে আছে 12,000 মেট্রিক টন জেট ফুয়েল। বন্দরের তথ্যানুযায়ী দেশের পথে রয়েছে আরও 2টি এলএনজি বাহী জাহাজ। চলমান জ্বালানি সংকটের মধ্যে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে নোঙর করেছে সিঙ্গাপুর থেকে 12,000 টন জেট ফুয়েলবাহী এমটি গ্রেড প্রিন্সেস। চলছে খালাসের প্রক্রিয়া। এছাড়া 35,000 টন ডিজেল নিয়ে এমটি লুসিয়া সলিস জেটিতে নোঙর করেছে। এছাড়া বন্দরে ভেড়া এমটি টম মিনিতে রয়েছে 33,000 টন ডিজেল। দেশে জ্বালানি ব্যবহারের বড় অংশই ডিজেল নির্ভর। পিপিসির হিসেবে এপ্রিল মাসে মোট চাহিদা প্রায় 4 লাখ টন। মাস জুড়ে ধাপে ধাপে আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই জাহাজগুলো দেশে এসে পৌঁছেছে। বন্দরের তথ্য বলছে, দেশের পথে রয়েছে 2টি এলএনজিবাহী জাহাজ, যেগুলোর মধ্যে একটি বৃহস্পতিবার এবং একটি 18 এপ্রিল পৌঁছানোর কথা রয়েছে। এদিকে অপরিশোধিত তেল সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি 2টি ইউনিট বন্ধ রয়েছে। তবে 18 এপ্রিল সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বাংলাদেশের জন্য জাহাজে লোড হওয়ার কথা রয়েছে, যা 5 মে ইস্টার্ন রিফাইনারিতে আনলোড করা হবে। এর বাইরেও বিকল্প কয়েকটি দেশ থেকে কয়েক লাখ টন ক্রুড অয়েল কেনার চেষ্টা করছে সরকার। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
20 এপ্রিল যাত্রা শুরু হচ্ছে বগুড়া সিটি কর্পোরেশনের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে স্থানীয় সার্কিট হাউসে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে জনসভাস্থল ও জর্জ কোর্ট এলাকা পরিদর্শন করেন তারা। জানান, প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছে জর্জ কোর্টে অনলাইনে বেল বন্ড প্রদান কার্যক্রম এবং বার সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করবেন। এরপর বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দেবেন। এরপর গাবতলীর বাগবাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথাও রয়েছে তার। বিকেল 3টায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার বিভাগটা আমরা উপরেই বগুড়া স্থানীয় প্রশাসন এবং বিএনপি নেতৃবৃন্দ এবং সাবেক এমপি বর্তমান এমপিদের নিয়ে মাননীয় প্রতিমন্ত্রীকে নিয়ে আমরা মোটামুটি ফাইনাল করেছি। প্রাথমিকভাবে এই কর্মসূচি চূড়ান্ত হয়েছে। এটি প্লাস মাইনাস কম বেশি হতে পারে। যদি হয় আপনারা যে কোনো সময় প্রশাসন বা আমাদের মাধ্যমে আবার জানতে পারবেন। কখনো বিএনপি আবার কখনো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। রাজনীতিতে ফের দল বদলে ঝুঁকছেন চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলম। এবার এনসিপিতে ভিড়তে হাসনাত আবদুল্লার সঙ্গে বৈঠক করে জন্ম দিয়েছেন নতুন বিতর্কের। গুঞ্জন রয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির হয়ে লড়তে চান তিনি। রাজনীতিবিদরা বলছেন নীতিহীনদের প্রত্যাখ্যান করবে নগরবাসী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। এম মঞ্জুর আলম ঘন ঘন দলবদলের কারণে চট্টগ্রামের রাজনীতির বিতর্কিত ও সমালোচিত এক নাম। 2010 সালে বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হন। 2015 সালে সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের দিন কারচুপির অভিযোগে ভোট বর্জন করে বিএনপি। এতে ক্ষুব্ধ হয়ে তৎকালীন বিএনপির মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম দলটির রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে সক্রিয় হন আওয়ামী লীগের রাজনীতিতে। 2018 সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও ব্যর্থ হন। আবার 2021 সালে সিটি নির্বাচনেও একই দলের মেয়রের ফর্ম কিনেও মনোনয়ন বঞ্চিত হন। সর্বশেষ 2023 সালে চট্টগ্রাম 10 আসনে দলের টিকিট না পেয়ে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হেরে যান তিনি। এবার নতুন করে দলবদলের বিতর্কে উত্তপ্ত চট্টগ্রামের রাজনীতি। এনসিপির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন এম মঞ্জুর আলম। সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নতুন দলটির হয়ে। জোরালো হচ্ছে এমন গুঞ্জন। গত মঙ্গলবার মঞ্জুর আলমের কাঠঠলির বাসায় গিয়ে তোপের মুখে পড়েন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ কিভাবে উনির বাসায় আসে? ওরাই তো চায়নি আওয়ামী লীগ 24 জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এই জিনিস জাতি আশা করে না। বিএনপি নেতারা বলছেন নীতিবদলকারীদের প্রত্যাখ্যান করবে চট্টগ্রামবাসী। তারাই আজকে যারা আওয়ামী লীগের নেতা কিংবা ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা করেছে, আওয়ামী লীগকে যারা পৃষ্ঠপোষকতা করেছে, তাদেরকে এখন পুনর্বাসনের প্রক্রিয়ার সাথে তারা যুক্ত হয়ে গেছে। যারা বারবার দল পরিবর্তন করে, নীতি পরিবর্তন করে, তাদেরকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এদিকে নগরীর কাঠঠলি মঞ্জুর আলমের বাসায় গেলেও প্রবেশের অনুমতি পাওয়া যায়নি। মুঠোফোনে অস্বীকার করেন বিষয়টি। বললো আমি আর দুপুরে আপনার এখানে আসবো। তারপরে আপনি যখন দুপুরে আসবেন আমার এখানে খাইয়ে যাবেন। এসে আমার সাথে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে 5:30টায় চলে গেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমে প্রথমে চট্টগ্রামের উত্তর কাঠঠলিয়া এলাকার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন ধনাঢ্য ব্যবসায়ী এম মঞ্জুর আলম। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শিক্ষাক্ষেত্রে সব সমস্যা একে একে দূর করার পরিকল্পনা এবং জরুরিভাবে শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাজেটের পর শিক্ষকদের অবসর ভাতা দেওয়া হবে বলেও জানান ডক্টর আনম এহসানুল হক মিলন। সকালে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। এ সময় শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। অবসর ভাতা, এই কল্যাণ রাষ্ট্র আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াই দিয়েছিলেন, তাই না?
ভুলে গিয়েছেন আপনারা? তিনি তো আপনাদের উৎসব ভাতা দিয়েছিলেন 25%, তারপরে তার কেউ দেয়নি। এই সরকার এসে 25 দিয়ে 50 করলো। আমি ইতিমধ্যে চেয়েছিলাম 10 বাড়িয়ে দিতে, একটা থোক বরাদ্দ ছিল, এটাও পাবেন। একটু জটিলতার কারণে ফাইন্যান্স মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, সেগুলো হলে আমাদের আমলাতান্ত্রিক জটিলতার জন্য দেরি হচ্ছে। কিন্তু আমাদের যে চেষ্টা রয়েছে এটা তো বুঝতে হবে। আপনার পৃথক বেতন স্কেলের কথা আমরা ভাবছি, আপনাদের জন্য আমরা মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্টের কথা বলছি। মাদারীপুরে দুই ভাইকে অপহরণের পর ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনার ঘটনায় তোলপাড় পুরো এলাকা। পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় কাল হয় ভুক্তভোগীদের। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আমেরিকা নেওয়ার কথা বলে শমশের সর্দার। মাদারীপুর সদরের পৌর পেয়ারপুর গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম 13 লাখ টাকার বিনিময়ে তার ছেলে বাইজিদকে যুক্তরাষ্ট্র নেয়ার জন্য পাশের গ্রামের দুই ভাই শমশের সর্দার ও আবু রাহানের সঙ্গে চুক্তি হয়। তবে বিদেশে নিতে ব্যর্থ হওয়ায় পাওনা টাকা ফেরত চাইলে টালবাহনা শুরু করেন অভিযুক্তরা। টাকা ফেরত না পেয়ে গত 31 মার্চ মামলা করেন জহিরুলের পরিবার। আমি এখানে ছিলাম 3 দিন। মামলার বিষয়টি জেনে ওই দিন রাতেই মীমাংসার কথা বলে জহিরুলকে মাইক্রোবাসে তুলে নেয় চক্রটি। পরে জহিরুলের ছোট ভাই রাশেদুল ইসলামকে খবর দিয়ে তাকেও জিম্মি করা হয়। 3 দিন রাজধানীর বাড্ডা থানার একটি বাসায় আটকে রেখে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এমনকি টাকা না দিলে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। পরে টাকা দিলে জিম্মি দশা থেকে মুক্তি পান জহিরুল ও তার ছোট ভাই। যেখানে আমি তাদের কাছ থেকে প্রায় 13 লক্ষ টাকা পাই, সেই টাকা তো দেয় নাই, বরঞ্চ আমার কাছ থেকে 4 লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তারপরে আমাকে ছেড়ে দেয়। অপহরণ করলো এবং মুক্তিপণ দাবি করলো এবং মুক্তিপণ আদায় করলো। আমার এই বিচার আমি চাই। আইনের কাছে আমরা উপযুক্ত বিচার চাই। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ঘটনার পরপরই বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে এবং এই জিডির তদন্ত কিন্তু তদন্তাধীন আছে এবং এই জিডির তদন্ত মূলে অথবা জিডির রেফারেন্সে নতুন করে মামলা হওয়া সম্ভব। সেই ক্ষেত্রে আমি যিনি অভিযোগকারী আছেন তাকে অনুরোধ করব যে বাড্ডা থানায় উনি মামলা করবেন। আমাদের যদি প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট লাগে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। ভুক্তভোগী জহিরুল ইসলাম ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেছে একটি কক্ষের দরজা জানালা। দগ্ধ হয়েছেন বাবা ছেলে। ফায়ার সার্ভিস জানায় গতরাতে নগরীর সাগরদি দরগা বাড়ি এলাকার মানিক চন্দ্র তার বাসার গ্যাস সিলিন্ডার পরিবর্তন করেন। আজ ভোরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়। উড়ে যায় কক্ষের দরজা ও জানালা। দগ্ধ হন মানিক ও তার ছেলে। তাদের উদ্ধার করে বরিশাল শেরি বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। ফজরের নামাজের সাথে সাথে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা শুনতে পাই কি একটা বিকট শব্দ, কিন্তু ট্রান্সমিটারের কোনো শব্দ না। পাশের বাড়ি আমার, মনে হয় কি বাড়িটা আমার ডাইবে যাইতেছে। উইঠে আসার পরে দেখলাম যে কোনো জানালা ঠিক নেই। তখন এক একজনে আমরা ধারণা করতেছি যে গ্যাস থেকে এই সমস্যা হয়েছে। ওই ঘরের লোকটার গায়ে পুরো আগুন ধরে গেছে, মানে পুরোই গায়ে মানে আগুন জ্বলে। ওই যে ওর বাবাই দেখছে আগুন জ্বলে। তারপর উনি গেট ফাঁক করে দিয়েছে, এই গেট ওর বাবাই গেট ফাঁক করে দিয়েছে। এই গেট দিয়ে লাফ দিয়ে খালে পড়ছে। খালে পড়ে তারপর খাল দিয়ে আগুন মনে হয় নিভছে। তারপর লোকজনে টাইনে উঠে তারে হসপিটালে পাঠাইছে। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আসাদুল্লাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ জানায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি দুপুরে সদর উপজেলার আরশিনগর এলাকা অতিক্রম করছিল। এ সময় অসতর্ক অবস্থায় রেল লাইনের উপর হাঁটতে গিয়ে আসাদুল্লাহ ট্রেনের নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। দেখছেন বাংলার সময়। ব্রিটিশ আমলে নদীপথে চলত ট্রেন। যমুনা ব্রহ্মপুত্রে নাব্য সংকটের কারণে বন্ধ হয় উত্তরবঙ্গের উত্তরের 16 জেলার মানুষ আর পণ্য পরিবহনের এই রুট। এরপর ফেরি চলাচলের নামে 150 কোটি টাকা জলে ঢালে আওয়ামী লীগ সরকার। এবার বিএনপি সরকারের দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ঘোষণায় আশার সঞ্চার হয়েছে উত্তরের জনপদে। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহেল রানা। যমুনা ব্রহ্মপুত্র নদের বুকে ফেরিতে পারাপার হতো যানবাহন। যমুনা সেতু নির্মাণের আগে রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে উত্তরের 16 জেলার মানুষ ও মালামাল পারাপারের সেই যুগ বাসি হয়েছে অনেক আগে। নাব্য সংকটের কারণ দেখিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে পড়ে থাকা রেলওয়ে ওয়াগন, যাত্রী ও মালামালবাহী ফেরি, রেল লাইন এবং জাহাজ বিক্রি করে দিয়েছে মেরিন বিভাগ। ফলে গাইবান্ধার বালাসী ও জামালপুরের বাহাদুরাবাদ রুটে আর চলে না এসব নৌযান।
বর্ষায় ফুঁসে উঠলেও শুষ্ক মৌসুমে ভেসে ওঠে যমুনা ব্রহ্মপুত্রের কঙ্কাল। অস্বাভাবিক হারে পানি কমে যাওয়ায় অনেক রুটে বন্ধ হবার উপক্রম হয় নৌযান চলাচল। ভোগান্তি বাড়ে যাত্রীদের। পরিস্থিতি মোকাবেলায় দুই পারে প্রায় 150 কোটি টাকা খরচ করে দুটি টার্মিনাল নির্মাণ করেও নাব্য সংকটের কারণে ফেরি চালাতে পারেনি আগের সরকার। এবার বালাসী থেকে বাহাদুরাবাদ ও বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুর সম্ভাব্য রুট ধরে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে বিএনপি সরকার। স্থানীয়রা বলছেন বালাসী বাহাদুরাবাদই হবে সেতু নির্মাণের উপযুক্ত স্থান। ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ এই পাকে আগে ট্রেন দিয়ে যেত, এখন তো আর ট্রেন নাই, এখন তো আর যায় না, এখন নৌকা দিয়ে যাওয়া আসা করে, এত মানুষ কমছে মেলা। এই বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত একটা সেতু করে দিত, তাহলে উত্তরবঙ্গের 8টা জেলার লোকের সুযোগ সুবিধা সবচেয়ে ভালো হতো। এই বগুড়া দিয়ে সিরাজগঞ্জ টাঙ্গাইল দিয়ে ঘুরে যাওয়ার চেয়ে আমরা 2 ঘন্টা আমরা ময়মনসিংহ পৌঁছে যাব, ঢাকায় পৌঁছে যাব। সূত্র বলছে প্রতি ঘনমিটার নদী খননে খরচ 215 টাকা। একে বেঁকে বয়ে চলা ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে বাহাদুরাবাদের দূরত্ব শুষ্ক মৌসুমে প্রায় 22 কিলোমিটার। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কোথাও কোথাও এই নদের প্রস্থ 15 কিলোমিটার। এই রুট সচল করতে খননের জন্য 600 মিটার প্রস্থ আর 3 মিটার গভীরতা ধরে 22 কিলোমিটার নদীপথের আয়তন দাঁড়ায় 3 কোটি 96 লাখ ঘনমিটার, যেখানে একবার খননে ব্যয় হবে 851 কোটি 40 লাখ টাকা। 4 বার এই নদী খননে যা ব্যয় হবে তা যমুনা সেতু নির্মাণ ব্যয়ের সমান। ড্রেজিং 100 ফিট আজকে রাত্রি করছে বা দিনে করছে, পরের দিন সকালে আমি পাবেন হলো বা ওখানে চর পড়ে গেছে, মানে আর আপনি বোটেই ঘুরাইতে পারবেন না, এমনও সিচুয়েশন আমরা করেছি। আমি মনে করি বাহাদুরাবাদ এবং বালাসী রেল লাইন করে দিলে সবচেয়ে বেটার, কারণ সড়ক পথে খুব ব্যয়বহুল। বর্তমানে যমুনা সেতু হয়ে গাইবান্ধা থেকে ঢাকার দূরত্ব প্রায় 280 কিলোমিটার, কুড়িগ্রাম থেকে প্রায় 350 এবং লালমনিরহাট থেকে ঢাকার দূরত্ব প্রায় 330 কিলোমিটার। বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সেতু নির্মাণ করা হলে প্রায় 140 কিলোমিটার কমবে গাইবান্ধার সঙ্গে ঢাকার দূরত্ব। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ উত্তরের জেলাগুলোর ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 120 থেকে 150 কিলোমিটার। অন্যদিকে গাইবান্ধা থেকে সিলেট সড়কপথে 470 এবং গাইবান্ধা থেকে ময়মনসিংহ 260 কিলোমিটার। আর সেতু নির্মাণ হলে এখান থেকে জামালপুর 30, ময়মনসিংহ 85, টাঙ্গাইল 100, গাজীপুর 120 এবং সিলেটের পথ 260 কিলোমিটারে নেমে আসবে। সর্বোপরি উত্তরের 8 জেলার সাথে রাজধানী, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের সাথে যোগাযোগে সময় ও দূরত্ব অনেক কমে যাবে। সহজ হবে পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থা। গাইবান্ধা জেলার উপর দিয়ে যদি একটি সেতু হয় তাহলে আমাদের বৃহত্তর রংপুর অঞ্চলের যে 8টি জেলা রয়েছে এই 8টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আমাদের আরও উন্নততর হবে এবং নিশ্চয়ই উত্তরবঙ্গের এই মানুষগুলো পণ্য পরিবহন এবং যোগাযোগের ক্ষেত্রে এটা একটা নতুন দ্বারের উন্মোচন হবে। বর্তমানে উত্তরবঙ্গের অধিকাংশ যানবাহন যমুনা সেতুর উপর নির্ভরশীল হওয়ায় অতিরিক্ত চাপ ও যানজট সৃষ্টি হচ্ছে। বিকল্প রুট না থাকায় উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত ব্যয়, সময় ও দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান বিএনপি সরকার 2033 সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে। দ্বিতীয় যমুনা সেতু কোথায় নির্মাণ করা যায়, দৈর্ঘ্য কেমন হবে এবং কত টাকা ব্যয় হবে সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। নদীপথের ভোগান্তি আর দীর্ঘ বঞ্চনার গল্প মুছে দিতে হলে বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। সেতুটি নির্মিত হলে উত্তরের 16 জেলার মানুষের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি খুলে যাবে নতুন সম্ভাবনার দ্বার, মনে করে উত্তরের মানুষ। বালাসীঘাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ইলিশ ও অন্যান্য মাছের প্রজনন সুরক্ষায় সাগরে 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কার্যক্রম সফল করতে নজরদারি জোরদার করেছে প্রশাসন। এদিকে মাছ শিকার বন্ধে বেকার হয়ে পড়েছেন হাজারো জেলে। তবে সহায়তা হিসেবে 40 কেজি করে চাল দেওয়ার কথাও জানিয়েছে মৎস্য বিভাগ। ঘাটে সারি সারি নোঙর করা ট্রলার, মৎস্য বন্দর জুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। শুরু হয়েছে সমুদ্রে মাছ শিকারের উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা।
প্রতি বছরের মতো এবারও ইলিশসহ সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন এবং উৎপাদন বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় বন্ধ থাকবে সব ধরনের মাছ শিকার, ট্রলার চলাচল এবং নৌযানের মাধ্যমে মৎস্য আহরণ কার্যক্রম। এদিকে নিষেধাজ্ঞা সফল করতে প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড যৌথভাবে নজরদারি জোরদার করেছে। পাশাপাশি জেলেদের প্রতি মাসে 40 কেজি করে চাল দেওয়ার কথাও জানানো হয়। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা 47,381। নিষেধাজ্ঞার সুযোগে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায় ভারতীয়রা। জেলেদের দীর্ঘদিনের এমন অভিযোগকে আমলে নিয়ে গত বছর পার্শ্ববর্তী দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নেয় সরকার। তাই দুই দেশেই একই সঙ্গে থাকছে নিষেধাজ্ঞা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন বাংলা সময়। সাংগ্রাই উৎসবকে ঘিরে জলকেলিতে মেতেছে বান্দরবানের মারমা তরুণ তরুণীরা। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় পালন করে এই উৎসব। বুধবার বিকেলে স্থানীয় রাজার মাঠে জলকেলি বা পানি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী। বর্ষবরণকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পার্বত্য জেলা বান্দরবান। সোহেল কান্তিনাথের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন NA জাকির। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মারমা তরুণ তরুণীরা বিভিন্ন পাড়া থেকে দল বেঁধে জলকেলির উৎসবে তারা পানি ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে একে অপরকে। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছর পাহাড়ের মারমা সম্প্রদায় পালন করে এই সংগ্রাই উৎসব। উৎসব ঘিরে মারমা পল্লীগুলোতে চলছে ঐতিহ্যবাহী খেলাধুলা, পিঠা তৈরি, বুদ্ধমূর্তি স্নান ও হাজারো প্রদীপ প্রজ্বলন সহ নানা আয়োজনের। তবে সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি। পুরাতন বছরের দুঃখ, কষ্ট, গ্লানি ধুয়ে মুছে দিতে একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ উদযাপন করে মারমা তরুণ তরুণীরা। অনেক ভালো লাগছে, কারণ আমরা পুরনো বছরকে বিদায় দিচ্ছি, নতুন বছরকে পানির মাধ্যমে বরণ করে নিচ্ছি। আমরা অনেক আনন্দ করছি। বছরে একবার সাংগ্রাই, তো সাংগ্রাইয়ের সময় অনেক মজা করি। আনন্দের সাথে আমরা সবাই একত্রে মিলিত হয়েছি, পানি খেলেছি। কালকে অবশ্যই আবার পানি খেলা হবে, আজকে আনুষ্ঠানিকভাবে ছিল। এদিকে পাহাড়ের সাংগ্রাই উৎসবের মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি বাড়বে বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। এই সাংগ্রাই উৎসবের মধ্য দিয়ে আমাদের যে সম্প্রীতি আরো দৃঢ়তা করুক, যে আগামী দিনগুলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার পথে। গত 12 এপ্রিল শোভাযাত্রার মাধ্যমে বান্দরবানে শুরু হয় বৈশাখী উৎসব, শেষ হবে আগামী 19 এপ্রিল। সময় সংবাদ, বান্দরবান। এই ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।